একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন। আপনি যারা ডিম খাওয়ার স্বপ্ন দেখে নাই তারা ডিম খাচ্ছে। এইটা স্বীকার করতে হলে শেখ হাসিনার অর্থনীতির প্রশংসা করতে হবে। দেখি, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। কথা বলতে চাই শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকে ময়মনসিংহের সীমান্ত এরিয়া থেকে আটক করা হয়েছে। তারা ভারতে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় জনতা তাদেরকে আটক করে এবং পুলিশে সুপর্দ করে। আপনারা নিশ্চয় মনে আছে 5ই আগস্টের পরে এই শ্যামল দত্ত আরেকবার ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আখাউড়া সীমান্ত দিয়ে। সেদিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দেয় এই বলে যে শ্যামল দত্তের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে, কিন্তু তারা গ্রেফতার করেনি, তাকে ফিরিয়ে দিয়েছিল। তো আবারও তারা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল অবৈধভাবে, কিন্তু দেশের সাধারণ জনতা তাদেরকে দেশ ত্যাগ করতে দেয়নি, বরং তাদেরকে দৌড়ে পুলিশে সুপর্দ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাওলায় তাদেরকে দিয়েছে। তো কে এই শ্যামল দত্ত? শ্যামল দত্ত হচ্ছে বোর্ডের কাগজ পত্রিকার সম্পাদক এবং স্বৈরাচারের অন্যতম চাটুকার। আর মোজাম্মেল বাবু ছিল 71 টেলিভিশনের সিইও, মানে ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী। তো তারা গত 15টি বছর বিনা ভোটার সরকারকে কিভাবে তারা সাপোর্ট দিয়েছে, কিভাবে সহযোগিতা করেছে, এবং প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের নামে, সংবাদ সম্মেলনের নামে যে আড্ডাখানা বসেছিল, সেই আড্ডাখানায় তারা কিভাবে মোশাহেবি করেছে, কিভাবে চাটুকারিতা করেছে, কিভাবে কোনো প্রশ্ন করার পরিবর্তে তাদের এই সরকারের স্তুতি গেয়েছে, তেল মেরেছে, মানে গুণগান গেয়ে ব্যস্ত ছিল তারা। মানে এমন কোনো সংবাদ সম্মেলন নাই যে সংবাদ সম্মেলনে মোজাম্মেল বাবু কিংবা শ্যামল দত্ত ছিল না। তারা সংবাদ সম্মেলনের প্রথম কাতারেই বসতো, প্রথম সারিতেই বসতো, এবং তাদের বক্তব্য তেলের খনি। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন। আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। ভাই আমি দেশের মাটিতে আছি। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন। যারা ডিম খাওয়ার স্বপ্ন দেখে নাই তারা ডিম খাচ্ছে। এইটা স্বীকার করতে হলে শেখ হাসিনার অর্থনীতির প্রশংসা করতে হবে। দেখি, তারা উল্টায় প্রশ্ন করে সব আছে, দাম কেন? তারা একটা প্রশংসা এড়ানোর জন্য এই এই পচা প্রশ্নটা করে যে মিডল ক্লাসের যে উন্নয়ন ঘটেছে, শেখ হাসিনার অর্থনীতি যে প্রবৃদ্ধি হয়েছে, শেখ হাসিনা যে এত মানুষকে উপরে তুলে এনেছে, এই একটা অস্বীকৃতির জন্যই সব আছে, দাম কেন, এই কেন, সেই কেন। এগুলি দুষ্টু প্রশ্ন নেত্রী, এগুলি আপনি উত্তর দেওয়ার প্রয়োজন নাই। স্তুতি আর স্তুতি, মানে নেত্রী এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, বিশ্ব নেত্রী হয়ে গেছে, কত কি, মানে নেত্রী এখন মহান নেত্রী, রাষ্ট্রনায়ক, মানে যত ধরনের তেল, যত ধরনের চাটুকারিতা আছে তারা সব করেছে। শুধু এখানেই তারা ক্লান্ত হয়নি। তারা এই সংবাদ সম্মেলনের বিভিন্ন ছবি দিয়ে তারা তদবির বাণিজ্য করেছে। তারা প্রশাসনের বিভিন্ন স্থানে বোঝাতে চেয়েছে তারা প্রধানমন্ত্রীর খুব কাছের লোক। তারা তদবির বাণিজ্য করেছে, তারা বদলি বাণিজ্য করেছে, তারা সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তারা বাঘ বসিয়েছে। এভাবে তারা বিপুল বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে। এই শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবু হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আপনারা কিছুদিন আগে দেখছেন ওই 71 টিভির ফারজানা রূপা এবং শাকিল আহমেদ, তাদের শত শত ফ্ল্যাটের খবর। ঢাকা শহরে প্রচুর বাড়ি তাদের। সাধারণ রিপোর্টার যেখানে নুন আনতে পান্তা ফুরানোর কথা, সেখানে তারা শত শত কোটি টাকার মালিক হয়েছে। আরেকটি কথা বলতে চাই সম্মানিত ভিউয়ার্স, প্রথম আলো এবং ডেইলি স্টার নিয়ে।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তো তাদেরকে বলতে চাই, আপনারা মনে করিয়েন না দেশের মানুষ ঘুমিয়ে আছে। আপনাদের চাটুকারিতা, আপনাদের এই যে আজকে 40 দিনের বেশি হয়ে গেছে একটা স্বৈরশাসনের পতন হয়েছে, হাজার হাজার লোক জুলাই অগাস্টের আন্দোলনে শহীদ হয়েছে এবং 18,000 লোক যেখানে পঙ্গুত্ব বরণ করেছে। কারো চোখ নেই, কারো এক হাত নেই, কারো দুই হাত নেই, কারো পাও একটি নেই, কারো দুই পাই নেই। এই অবস্থায় এই প্রথম আলোর মতো সংবাদপত্র এবং ডেইলি স্টারের মতো সংবাদপত্র, বাংলাদেশের লিডিং দুটি পত্রিকা, এখন পর্যন্ত এ বিষয়ে একটি রিপোর্টও করে নেই। তাদের ইনভেস্টিগেশন জার্নালিজম কোথায় গেল? তারা এখন পর্যন্ত অন্তত আমার চোখে বাসেনি। তারা এখন পর্যন্ত একটি ইনভেস্টিগেশন রিপোর্ট করে নাই কাউকে নিয়ে, একজন লোককে নিয়েও কোনো রিপোর্ট করে নাই যে সে কিভাবে আহত হলো, কিভাবে সে তার পা হারালো, কিভাবে সে তার চোখ হারালো, কিভাবে সে অন্ধ হলো, কিভাবে সে মারা গেল। আপনারা জানেন জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদেরকে, যারা রাস্তায় মারা গিয়েছিল তাদেরকে হসপিটালে নেওয়া হয়নি। কারণ তখন হসপিটালে নেওয়া মানে মৃতের ফ্যামিলি আরেক দফা নির্যাতনের, জুলুমের এবং শিকার হওয়া। এই জন্য অনেক পরিবারই তাদের সন্তানদেরকে মানে কোনো পোস্টমর্টম ছাড়াই, হসপিটালে কোনো রিপোর্ট ছাড়াই দাফন করে ফেলছে। এইসব নিয়ে তো প্রথম আলো, মতিউর রহমানের প্রথম আলো কিংবা মাহফুজ আনামের ডেইলি স্টার একটি রিপোর্ট করতে পারত, একটি মানে ইনভেস্টিগেশন জার্নালিজম যাকে বলে, তা গেল কোথায়? আমরা কিন্তু লক্ষ্য করছি তারা মানে তারা কাদেরকে প্রমোট করতেছে, মানে তাদের লোক দেখে দেখে তারা এই অন্তর্বর্তী সরকারের নজরে আনার জন্য তারা তাদেরকে প্রমোট করতেছে। এটা আমরা যে বুঝতেছি না, এটা মনে করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমরা লক্ষ্য করছি এই প্রথম আলো, ডেইলি স্টার, বিশেষ করে প্রথম আলো ইন্ডিয়ান জয়েন্ট ভেঞ্চারের প্রতিষ্ঠান। তারা মানে বাংলাদেশের চেয়ে প্রথম আলো ইন্ডিয়ার স্বার্থটাই বেশি দেখে। এটা অতীতে বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে। তারা ভোটের লাইনে সিঁদুর পরা মানে সাধারণ মহিলাদেরকে সিঁদুর দিয়ে তারা এডিট করে তারা নিউজ ছাপিয়েছে। তারা মানে এই যে বললাম, এই যে গোপালগঞ্জের ঘটনাটা, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আক্রান্ত হলো, প্রথম আলো কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট নেই। এই যে গোপালগঞ্জে একজন কেন্দ্রীয় নেতা বিএনপির মারা গেল, প্রথম আলো ট্রু শব্দটি পর্যন্ত করেনি। ডেইলি স্টার কোনো রিপোর্ট নেই, মানে দেশে কিছুই হয় নাই। এই যে গত 17 বছর একটা অপশাসন, দুঃশাসন, মানে স্বৈরশাসন চলল, তিনটা ইলেকশন বিনা ভোটে হলো, রাতের আধারে হলো, আমির নির্বাচন হলো। তখন কথা বলে নাই, সমস্যা ছিল, নিষেধাজ্ঞা ছিল, সরকারের রক্তচক্ষু ছিল, এটা মানলাম। কিন্তু এখন তো আগের সরকার নেই। এখন তো এইসব ভুয়া ইলেকশন, ভুয়া নির্বাচন নিয়ে মানে ইনভেস্টিগেশন ধারাবাহিক রিপোর্ট করা যেত, কিন্তু তারা করছে না। তারা করছে না কেন? তারা রয়ের সাজেশনে তারা চলতেছে। তারা এমন সব লোকদেরকে প্রমোট করছে, এই যে বাংলা একাডেমির মহাপরিচালক নিয়োগ করা হলো, তারা তাকে প্রমোট করছে। মানে এইভাবে শিল্পকলা একাডেমির ডিজি যে নিয়োগ করা হলো, তাকে তারা প্রমোট করতেছে। মানে যারাই মানে ইন্ডিয়াপন্থী বা ভারতপন্থী বা ইসলাম বিদ্বেষী, এই প্রথম আলোকে অনেকে প্রথম আলো বলে থাকেন, এই প্রথম আলো তাদেরকেই প্রমোট করতেছে। আমাদের আরো সচেতন হতে হবে। এই বিপ্লবকে ধরে রাখতে হবে, বিপ্লবের চেতনাকে ধরে রাখতে হবে। আমরা যদি এই উপদেষ্টা পরিষদ নিয়ে দু একটি কথা বলি, এই উপদেষ্টা পরিষদে 3-4 জন ছাড়া কারোই এই আগস্ট জুলাই বিপ্লবে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি
গত 15 বছরে 3-4 জন ছাড়া কারোই মানে কোনো অসুবিধা হয়নি এই স্বৈরশাসনের সময়। মানে মানে বলতে চাচ্ছি এই স্বৈরশাসন দ্বারা কেউই ক্ষতিগ্রস্ত না। যদি এই স্বৈরশাসন থেকে কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে তো তার কাছে বিপ্লবের কোনো মহত্বই নেই। তো আমরা বলবো যে যারা স্বৈরশাসন দ্বারা নির্যাতিত, নিপীড়িত, ক্ষতিগ্রস্ত এবং বিপ্লবে যাদের অবদান আছে, যারা বিপ্লবে সম্পৃক্ত, তাদের দ্বারাই সরকার যদি পরিচালনা করা হয়, তাহলে এই বিপ্লব, এই ইনকিলাব জিন্দা থাকবে। এই বিপ্লবের সারমর্ম জাতি উপভোগ করবে, এই বিপ্লবের সুফল জাতি পাবে। আদারওয়াইজ মানে যাকে তাকে এনজিও থেকে ধরে এনে ওই সাবেক আমলা মানে সুবিধাভোগী আমলা ধরে এনে যদি আপনি সরকারের বড় বড় পদে বসাই দেন, তার কাছে না বিপ্লবের কোনো মূল্য আছে, না তার সে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ত্যাগের কোনো মর্মার্থ আছে। সে দেখা যাবে সে তার মতোই মানে চালাচ্ছে। আমরা জানি ওই তিউনিসিয়ার বেন আলি পালিয়ে যাওয়ার পরে যে বিপ্লবের পরে যে আরেক সরকার আসছিল, সেই সরকারও বর্তমানে আবার মানে ফ্যাসিস্ট হয়ে গেছে। তো আমরা এক ফ্যাসিস্টকে বিদায় করেছি, আর কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না। আমাদের বিপ্লব এবং ইনকিলাবকে দেশের কল্যাণে কাজে লাগাতে হলে আমরা চাই বিপ্লবী সরকার, বিপ্লবী কার্যক্রম এবং সংস্কার। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।